স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবরটি সঠিক নয়, এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। জানান, সব নেতার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করার বিষয়টিও ভুল। বুধবার সচিবালয়ে তিনি আরও বলেন, অধ্যাদেশে মুজিবনগর সরকারকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু সহ অন্যান্য নেতাদের ছাড়া মুজিবনগর সরকার গঠিতই হতো না বলে উল্লেখ করেন উপদেষ্টা। স্বাধীনতার ৫৫ বছর পর মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিয়ে নতুন বিতর্কে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার রাতে বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা পরিবর্তন করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করে আইন মন্ত্রণালয়। অধ্যাদেশের পরপরই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সেখানে বলা হয়, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী, এইচ.এম. কামারুজ্জামান সহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী ৪ শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমে বইছে সমালোচনার ঝড়। বিষয়টি নিয়ে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। উপদেষ্টা জানান, অধ্যাদেশে মুজিবনগর সরকারকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে, আর বঙ্গবন্ধু সহ অন্যান্য নেতারা না থাকলে এই সরকারই গঠিত হতো না। মুজিবনগর সরকারের অন্যদের মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিলের বিষয় যা বলা হচ্ছে সেটিও সঠিক নয়। মুজিবনগর সরকার তো পুরো যুদ্ধটা পরিচালনা করেছেন। মুক্তিযোদ্ধাদের জন্য রেশন কোথা থেকে আসবে, অস্ত্র কোথা থেকে আসবে, এগুলি সব এই সরকার করছে না। তো ফলে এইটা তো ঐতিহাসিক সত্য যে এই সরকার পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। তো এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায়? এটা একটা মিসলিডিং হয়েছে। তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান, ১৯৭২ সালে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা ছিল সেটাই এখানে বাস্তবায়ন করেছেন। ২০১৮ ও ২০২২ সালে এটা পরিবর্তন করা হয়। এটা শুধু আমরা নতুন করে প্রবর্তন করি নাই, এটা 72-তে ছিল, 72-এ ছিল। এই সেম এই যে সংজ্ঞাটা আমরা এখন দিলাম এইটা সেম ছিল, এটা পরিবর্তন করেছে 2018-তে এসে এই সংজ্ঞাটাকে চেঞ্জ করেছে। 2022-এ এসে চেঞ্জ করেছে, দুইবার চেঞ্জ হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশে সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবে যাদের বলা হয়েছে, সম্মান মর্যাদায় তারা মুক্তিযোদ্ধাদের সমানই থাকবেন। সশস্ত্র মুক্তিযোদ্ধাদের অনুরোধে শুধুমাত্র নামের পরিবর্তন করা হয়েছে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। ওরা এখানে আন্দোলন করছে। শানাজি আসপিন, নিউজ 24, ঢাকা। এখন থেকে ভুল সংবাদ প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করলে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। অন্তর্বর্তীকালীন সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতার ব্যাপারে খুবই উদার। আমরা সমালোচনাকে সবসময় ওয়েলকাম করি, কিন্তু আমরা আসলে কখনোই কাউকে এইরকম কোনো লাইসেন্স দেওয়া হয়নি যে তিনি চাইলেই একটা ভুল সংবাদ প্রচার করবেন। যারাই এখন থেকে এ ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর প্রকাশ করবেন, যেগুলো আমাদের মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা করবে। দলীয় প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা সহ নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াতে ইসলামী। ইসি সভার পর সাংবাদিকদের এই তথ্য জানান ইসি মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এর আগে ১ জুন রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় বাতিল করেন আপিল বিভাগ। আর নিবন্ধন এবং অন্যান্য বিষয়ে দলটির করা আবেদন নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন আদালত। এখন নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি, এখন আমাদের সেক্রেটারিয়েট ওয়ার্কআউট করবে। এমনও হতে পারে যে তাদের নিবন্ধনটা যেহেতু কোর্টের আদেশ আমাদের হাতে আছে তাৎক্ষণিকভাবে দিয়ে দিব, আর অ্যাজ এন্ড ওয়েন দাঁড়িপাল্লা প্রতীকটা হয়ে আসে তখন তারা অনুমতি পাবেন।
জাতীয় নাগরিক পার্টির আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলা মোটরে দলের পার্টি অফিসে এনসিপির আর্থিক নীতিমালা ও ক্রাউড ফান্ডিংয়ের বিষয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এ সময় আপনার অনুদান আগামীর বাংলাদেশ শিরোনামে দলের আর্থিক নীতিমালা ঘোষণা করা হয়। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হলে অন্য দলগুলোতেও এই আর্থিক স্বচ্ছতার বিষয়টি নিয়ে আসতে হবে এবং নির্বাচন কমিশনকে এটার জন্য কঠোর হইতে হবে। যেহেতু আমাদের দল এখন প্রাতিষ্ঠানিক রূপে যাচ্ছে, রেজিস্ট্রেশন আমরা আশা করি আমরা দ্রুত সময়ের মধ্যে পাবো, তাই আমরা আর্থিক যে ব্যবস্থাপনাটা সেটা আমরা সম্পূর্ণ একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার উপর দাঁড়াতে করাতে চাচ্ছি এবং নির্বাচন কমিশনে আমরা আমাদের সকল হিসাব প্রদান করব। গুমের নির্যাতনের ভয়াবহতা নিয়ে জাদুঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গুম সংক্রান্ত কমিশনের দ্বিতীয় প্রতিবেদন গ্রহণ করে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, গণভবনে র্যাবের নির্যাতন ও গুমের ঘটনা নিয়ে হরর মিউজিয়াম হবে। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এইসব কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। 12 ফেব্রুয়ারি দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের সঙ্গে রাজধানীর 3টি স্পটে বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা। ভুক্তভোগীর বর্ণনা ও সরেজমিন আয়নাঘর দেখে আবেগ আপ্লুত হন সরকার প্রধান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, এটা বীভৎস দৃশ্য। ভুক্তভোগীদের অভিযোগ, শুধু রাজধানী ঢাকা নয়, সারা দেশে আছে এমন অনেক কথিত আয়নাঘর। গুমের এসব অভিযোগ তদন্তে গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন হস্তান্তর করা হয়। কমিশনের প্রধান বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিবেদন জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টা বলেন, প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে। এটি নিয়ে শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক মহলেও আগ্রহ রয়েছে। স্যার বলেছেন এটা বাংলাদেশের বিষয় না, এটা গ্লোবাল ইস্যু, বিকজ গ্লোবাল অনেকেই এটা হিউম্যান রাইটস গ্রুপগুলো জানতে চায়, পৃথিবীর মানুষ জানতে চায় যে শেখ হাসিনার আমলে আসলে কি হয়েছিল। এটা তো সবাই জানতে চায়। অনেকে তো এই গল্পগুলো অনেকটাই জানেন, কিন্তু আরো বিস্তৃতভাবে জানার জন্য এটা একটা পৃথিবীর সবাইকে জানানো উচিত। কমিশন সদস্যরা জানান, কমিশনের কাছে এখন পর্যন্ত 1850টি অভিযোগ এসেছে। এর মধ্যে 1350টি অভিযোগ যাচাই বাছাই শেষ হয়েছে। অভিযোগের সংখ্যা 3500 ছাড়িয়ে যেতে পারে। আপনারা দেখেছেন যে 1850টা কেসের মধ্যে 1350টা স্ক্রুটিনাইজ হয়েছে। আরও আমরা যেটা এখন পর্যন্ত আমরা জানি যে সাসপেক্ট করা হচ্ছে যে 3500-এর মতো গুম হয়েছে। এই পুরো কাজগুলো হোক, যারা যারা জড়িত তাদের সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে। প্রেস উইং ব্রিফিংয়ে আরও জানায়, বিদ্যমান আইনে কেউ 7 বছর নিখোঁজ থাকলে তাকে মৃত বলে ধরে নেওয়ার সুযোগ রয়েছে। আইন সংশোধন করে এটিকে 5 বছর করার সুপারিশও করা হয়। এই দুটা তারা লকে অ্যামেন্ড করতে বলেছেন, তার মধ্যে এটা একটা ল। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। আগামী 9 জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের যুক্তরাজ্য সফরে যাবেন। 10 থেকে 13 জুন দ্বিপক্ষীয় সফর শেষে 14 তারিখ দেশে ফিরবেন তিনি। 12 জুন প্রধান উপদেষ্টা রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস চার্লস হারমোনি পুরস্কার গ্রহণ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার আসন্ন যুক্তরাজ্য সফরের পর্দা উত্থাপন অনুষ্ঠানে এসব কথা জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম। ট্রেড, ওরা ইউরোপিয়ান ইউনিয়ন এই মুহূর্তে আমাদেরকে যে বিশেষ সুবিধা দিচ্ছে এলডিসি হিসাবে, ইকো সেটা দিচ্ছে। এবং আপনারা জানেন যে 2026 সালে আমরা ডেভেলপিং কান্ট্রিতে গ্রাজুয়েট করার পরে আমাদের যাতে ইংল্যান্ড থেকে মানে ইউকে থেকে আমরা যাতে এই জিএসপি প্লাস ফ্যাসিলিটির চেয়েও বিয়ন্ড কিছু পাই, সেই জন্য এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট মহলের কারোর সাথে আলোচনা না করেই বাজেট দিয়েছে সরকার। বিশাল সুদের সাথে অতিরিক্ত কর আর শুল্ক শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে। গুলশানে বাজেট নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এই কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেটে কম বরাদ্দ হতাশাজনক।
অন্তর্বর্তী সরকারের দেয়া বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বুধবার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনা না করেই বাজেট দিয়েছে সরকার। বৈষম্যহীনতার জন্য আমরা আন্দোলন করেছি, তার কোনো প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি না, বরঞ্চ উল্টো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আরো কমতে যাচ্ছে। আপনি যদি কর বেশি, তারপরে আপনার ভ্যাট বেশি, বিএটি বেশি, তারপরে তাদের ইনফ্লেশন বেশি, মানে দ্রব্যমূল্যের দাম বেশি, সবকিছু তো সাধারণ মানুষের জীবনযাত্রার মানের বিরুদ্ধে চলে যাচ্ছে। বাজেটে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কম দেয়া হতাশাজনক বলে মনে করে বিএনপি। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করে দলটি। বলেন, বিশাল সুদের সাথে অতিরিক্ত কর ও শুল্ক শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে। বিশাল সুদের হারের সাথে অতিরিক্ত কর ও শুল্ক শিল্পে বড় চাপ সৃষ্টি করবে। বিশেষ করে উৎপাদনশীল খাতগুলো ক্ষতিগ্রস্ত হবে, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে, কর্মসংস্থানও কমতে পারে। মধ্যম ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর উপর আর্থিক চাপ বাড়লে অর্থনৈতিক অস্থিরতা বাড়তে পারে। বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি ক্ষমতায় গেলে অর্থনীতি পুনর্গঠন ও দেশের মানুষের জীবনমান উন্নয়নে রূপরেখা তুলে ধরে বিএনপি। আমির খসরু জানান, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম 180 দিনের মধ্যে 50 লাখ দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। 18 মাসের মধ্যে করা হবে 1 কোটি মানুষের কর্মসংস্থান। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ঈদের বাকি আর মাত্র 2 দিন, ফলে নারীর টানে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে ট্রেন স্টেশন এবং বাস টার্মিনালে। সকাল থেকে সময়মতো ট্রেন ছেড়ে গেলেও যাত্রীর চাপ বাড়ায় বিপাকে পড়েছেন বাস মালিকরা। আর যথাসময়ে বাস না ছাড়ায় কাউন্টারগুলোতে সৃষ্টি হয় দীর্ঘ লাইন। তবে সব পথে নিরাপত্তা বাড়ানো এবং টিকিট কালোবাজারি রোধে নজরদারি বৃদ্ধি করায় সন্তুষ্টি জানান যাত্রীরা। হর্ন বাজিয়ে ট্রেন জানান দিচ্ছে, ঈদে মানুষের স্বপ্ন বাড়ি পৌঁছে দিতে তার যাত্রা শুরু হবে এখনই। এ যাত্রায় যারা বড্ড দেরি করে ফেলেছেন তাদের এই ব্যস্ততা, দৌড়ে ট্রেন ধরার চেষ্টা। নিয়ম করে ট্রেন যাওয়া আসা করে, সময় অনুযায়ী চলে, খুব ভালো লাগে। ঈদ করতে যাচ্ছি, দেশের বাড়িতে যাব, অনেক মজা হবে। টিকিট যে কাটছি, টিকিট কাটতে খুব কষ্ট হয়েছে। অনলাইনে টিকিট ঢোকার সাথে সাথে খুব ইজিলি পাওয়া যায় না। ঈদের বাকি আর মাত্র 2 দিন, ফলে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। সকাল থেকেই চাপ বেড়েছে কমলাপুর রেল স্টেশনে। অবশ্যই অনুভূতিটা খুব ভালো লাগছে, পরিবারের সবার সঙ্গে একসাথে মিলে ঈদ করতে পারবো। ভালো লাগছে। দাদু বাসায় ঈদ করতে। কারোর সাথে দেখা যাচ্ছে যে অনেকদিন কথাও হয় না, তাদের সাথে দেখা হচ্ছে, একটু হাসি বিনিময় হচ্ছে, আমরা কোলাকুলি করছি। এই মজাটার জন্য যাওয়া আসলে। একই চিত্র রাজধানীর বাস টার্মিনালগুলোতেও। বেলা বাড়ার সাথে সাথে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ায় দেখা দেয় বাস সংকট। ফলে কাঙ্ক্ষিত টিকিট পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাদের। না, ভোগান্তি বলতে আমি এসেছি প্রায় 2 ঘন্টা আগে। এসে জানতে পারলাম যে এখানে কোনো গাড়ি নাই। টিকিটের জন্য তো আমরা অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি। এখন আমাদের টার্মিনালে কোনো গাড়ি নাই, গাড়ি আসলে পরে আমরা টিকিট দিব। তবে টিকিট কালোবাজারি ও হয়রানি রোধে প্রত্যেক জায়গায় নিরাপত্তা বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে সন্তুষ্টি জানায় যাত্রীরা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এবারে সাবধান কোরবানির হাট আপডেট। দর্শক, জমে উঠতে শুরু করেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি এই মুহূর্তে কোন হাটে আছেন এবং এই রাতে কতটা জমজমাট কোরবানির পশুর হাট, সেই সাথে দাম সম্পর্কে জানাবেন আমাদের। এই মুহূর্তে আমি রাজধানী যে কুড়িলে একটি নতুন, এবারে কিন্তু এই হাটটি নতুন, এই হাটে রয়েছি। আর নতুন হওয়াতেই পরিবেশ দেখার জন্য এসেছি যে কেমন ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি। রাত 10টা বাজে কিন্তু এখনও কিন্তু হাটে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে কিন্তু সরগরম রয়েছে। এর আগেও আমরা বেশ কয়েকটি হাটে গিয়েছি এবং গরুর দামও জানার চেষ্টা করেছি। আমরা দেখেছি যে সব কয়টি হাটেই মাঝারি আকৃতির যে গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা বেশি। আর সেই সাথে দামের বিষয়টাও একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে মাঝারি আকৃতির যে গরুগুলো রয়েছে
রয়েছে। আমাদের বাজারের ক্ষেত্রে আমরা বা বাজার দেখে আমরা যেমনটি ধারণা করতে পারছি সেটি হচ্ছে 1,30,000 থেকে 1,50,000-এর মধ্যে হচ্ছে মাঝারি আকৃতির গরুগুলো পাওয়া যাচ্ছে। আর সেই সাথে হচ্ছে হাটের যে নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি, প্রতিটি হাটেই হচ্ছে ওয়াচ টাওয়ার রয়েছে। সেই ওয়াচ টাওয়ার মাধ্যমে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হচ্ছে বাজারের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে যাচ্ছেন। সেই সাথে হাটগুলোতে রয়েছে টাকার মেশিন রয়েছে, সেক্ষেত্রে যাতে কোনো ধরনের জাল টাকার সরবরাহ বাদে এগুলো যাতে না হয় সেগুলোও কিন্তু তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আর সেই সাথে রাজধানীর যে হাটগুলো রয়েছে প্রত্যেকটি হাটেই আমরা যেমনটি দেখেছি যে ঈদের যেহেতু আরও 2-1 দিন, আরও শনিবার যেহেতু এখনও যেহেতু 2 দিন মাঝখানে বাকি রয়েছে, কিন্তু ঈদের আগের দিন বা এর আগের দিন যেমনটা সরগরম বা জমজমাট হয়ে ওঠে হাটগুলো, সেই জমজমাট কিন্তু আমরা এখনই প্রতিটি পশুর হাটে কিন্তু আমরা দেখেছি। এই ছিল কুড়িলের পশুর হাট থেকে আমার কাছে সবশেষ। ফয়সাল। আরিফ, আপনাকে ধন্যবাদ। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত সংবাদে। মানবিক করিডোরের ক্ষেত্রে বাংলাদেশ মিয়ানমার একমত হলেই জাতিসংঘ সমর্থন দেবে, এমন মন্তব্য করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস। বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনে কমিশনকে সহায়তা করবে জাতিসংঘ। আর পরিস্থিতি বিবেচনায় রাজনৈতিক দল নিষিদ্ধ সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করে জাতিসংঘ। বুধবার কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে ডিক্যাপ টকের অতিথি হিসেবে যুক্ত হন জাতিসংঘের মিশন প্রধান গোয়েন লুইস। বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে ভবিষ্যতে সম্পৃক্ততা আরও বাড়ানোর কথা বলেন তিনি। বহুল আলোচিত মানবিক করিডোর প্রসঙ্গ উঠে আসলে তিনি স্পষ্ট জানান, এই নিয়ে জাতিসংঘের সাথে আলোচনা হয়নি। And it requires agreement between sovereign states. So it requires the government of Bangladesh and the Myanmar counterparts and potentially any other groups that are involved to agree formally. If there's an agreement, the UN can support. নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দিতে আগ্রহী জাতিসংঘ উল্লেখ করে গোয়েন লুইস বলেন, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় তারা। We are obviously supporting the Election Commission on the technical side. But and I use that word very specifically because it's technical support based on a formal request from the government. জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জুলাই হত্যাকাণ্ডের প্রতিবেদনে রাজনৈতিক দল নিষিদ্ধ না করার কথা বলেছিল। এই অবস্থায় আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সংস্থাটির ভাবনা জানতে চান সাংবাদিকরা। So we made our recommendations because participation and inclusion of all political parties is something that prevents very polarized positions and potentially unrest. But I think the circumstances need to be looked at and the decision of the government needs to be looked at. ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস চালুর বিষয়টি প্রায় চূড়ান্ত বলে জানান গোয়েন লুইস। বলেন, সরকারের সংস্কার উদ্যোগে জাতিসংঘের সমর্থন অব্যাহত থাকবে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। এই বছরের জুলাই থেকে কলেজ পর্যায়ে অনলাইনে শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে যোগ্য উপাচার্যদের খুঁজে নেওয়া হবে। অগ্রাধিকার হলো মৌলিক শিক্ষার নিশ্চয়তা, প্রান্তিক শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তমূলক সহায়তা এবং এমন একটা পাঠ্যক্রম যা বাস্তব জীবনের সাথে সংযুক্ত। এই রূপান্তরের জন্য দরকার শিক্ষক কেন্দ্রিক বিনিয়োগ এবং নির্ভুল ও অকার্যকর তথ্য উপাত্ত। সময় হলো আরও একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। অবৈধভাবে 645 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুধবার মামলার বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগ সাজশে ক্ষমতার অপব্যবহার, হিসাবপত্রের মিথ্যা বর্ণনা এবং মিথ্যা রিপোর্ট প্রদানের মাধ্যমে 2021 সালের 1 মার্চ থেকে 2024 সালের 17 নভেম্বর পর্যন্ত ট্রান্সকম সেটেলমেন্ট অ্যাকাউন্টে কাগজি মুদ্রা স্থিতির চেয়ে 645,47,10,758 টাকার বেশি ই মানি ইস্যুপূর্বক
উক্ত টাকা অননুমোদিত ৪১টি ডিস্ট্রিবিউটরের মাধ্যমে রিফান্ডপূর্বক আত্মসাৎ করেছেন। এবার আন্তর্জাতিক সংবাদ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই পবিত্র ধ্বনিতে মুখরিত এখন মিনা নগরী। বিশ্বের লাখো হজ যাত্রী মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের প্রথম দিনের কার্যক্রম পালন করছেন। এরপর আরাফাতের ময়দানে মূল পর্ব মুজদালিফায় রাত্রি যাপন এবং শয়তানকে পাথর নিক্ষেপ সহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় সম্পন্ন হবে হজ। বিশ্বের ১৬০টি দেশের প্রায় ১৮ লাখ মুসলমান পবিত্র হজ পালনে সমবেত হয়েছেন সৌদি আরবে। বুধবার ফজর নামাজের পর থেকে মুসল্লিরা মিনায় জামায়াত হয়েছেন। সেখানে রাত যাপন শেষে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। আরাফাতের ময়দানে অবস্থান, একত্রে জোহর ও আসর নামাজ আদায় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে সম্পন্ন হবে হজের প্রধান কার্যক্রম। সূর্যাস্তের পর আরাফাত থেকে মুসল্লিরা রওনা হবেন মুজদালিফার পথে। সেখানে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে ফজরের নামাজ পর্যন্ত অবস্থান করবেন। এরপর ১০ জিলহজ মিনায় ফিরে হাজিদের ৩টি গুরুত্বপূর্ণ আমল করতে হবে: শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশ্যে কুরবানি এবং মাথা মুন্ডন। আল্লাহর কাছে দোয়া চাইতে আসছি দেশের জন্য, জনগণের জন্য। এরা খুব ভালো, আলহামদুলিল্লাহ। পরদিন ১১ জিলহজ আবার শয়তানকে পাথর নিক্ষেপ ও তাওয়াফে জিয়ারতের মাধ্যমে হজের ফরজ আমল শেষ করবেন হাজিরা। মিনার সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে আমরা 18টা টিম গঠন করেছি। হজ উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি প্রশাসন। হজের অনুমতি ছাড়া কেউ যেন হজে অংশ নিতে না পারেন সেই জন্য চলছে তল্লাশি ও নসুক কার্ড যাচাই। এই পর্যন্ত অনুমতি না থাকায় 2,70,000 মুসল্লিকে মক্কা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিকে হজ পালনে এসে মৃত্যু হয়েছে 17 বাংলাদেশি হজযাত্রীর। হজ শেষ হবে 12 জিলহজ রোববার। মোহাম্মদ ফিরোজ, নিউজ 24, সৌদি আরব। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।